কি খবর প্রিয় এইচএসসি তারকা শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ইফতারের পরে তারাবির মাঝে যে অল্প একটু সময় আছে, সেই অল্প একটু সময় হচ্ছে আমাদেরকে সারাদিনে ভাবার সময়। সারাদিন আমরা রোজা থাকি এবং সারাদিন রোজা থাকার কারণে আমাদের কি অবস্থা হয় বলো দেখি। সারাদিন রোজা থাকার কারণে আমরা চিন্তা ভাবনা করতে চাই না, পড়াশোনা করতে চাই না। ইফতার খাওয়ার পরে আমাদের শরীরে একটু এনার্জি আসছে, তো সেই এনার্জিটাকে আমরা আজকে কাজে লাগাবো। সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম। যারা প্রি অ্যাডমিশন, হ্যাঁ ভাইয়া এখনো এইচএসসি পরীক্ষাই দিলাম না, তাহলে আমরা আবার অ্যাডমিশন করে কি করব? এটা আবার কেমন ক্লাস করে আসলেই তোমরা কি করবা? আর শুধু তোমার এইচএসসির পড়া পড়লেই যে অ্যাডমিশনে তুমি 100% প্রিপেয়ার হও কি না, এই বিষয়টা প্রমাণ করার জন্য এডুকেশন আর তোমাদের স্বর্ণ ভাইয়া চলে আসছে, যে তোমাদেরকে একটা জাস্ট ডেমো দেখাইতে। আজকের বাংলা ক্লাসটা জাস্ট ডেমো হবে, তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ হবে। আজকের ক্লাসের শেষে আমরা কয়টা এমসিকিউ করলাম এবং বুকে হাত রেখে সত্যি কথা বলবা যে ভাইয়া আমি এতগুলা এমসিকিউ পারছি। না পারলে সমস্যা নাই, এই রিয়েলাইজেশনটা তোমাদের দরকার যে তোমরা ঢাবির কোশ্চেন দেখে, হ্যাঁ ঢাবিতে এরকম 3-4টা কোশ্চেন সবাই পারে, কিন্তু সব কোশ্চেন ঢাবির পারে না দেখেই ঢাবিতে 10% পাস করে, 90% ফেল করে। এটা বাস্তবতা। তোমাদের মতো ট্যালেন্টেড বাচ্চাগুলো ঢাবিতে 5 মার্ক তুলতে পারে না। তাহলে এই যে অবস্থা, অ্যাডমিশনের আগে এইভাবে বেসিক সহ না পড়ার কারণে তোমাদের এই প্রবলেমটা যে থেকে যায়, যে কিভাবে আমাদেরকে একটু পড়তে হবে আগে থেকে, কিভাবে আমাদের বেসিকটা কমপ্লিট থাকলে অ্যাডমিশনে গিয়ে আমরা অ্যাডভান্সটা পড়তে পারি। তো সবাই ঝটপট ক্লাসটাতে শেয়ার করে ফেলো এবং আজকে আমরা এমসিকিউ সলভ করব এবং আমরা দেখব যে আসলেই তোমাদের যে অ্যাডমিশনের প্রস্তুতিটা, তোমরা যদি ধরো আজকে অ্যাডমিশন পরীক্ষা, তোমরা ভাইয়ার সাথে বাংলার কি করতে আসছো? অ্যাডমিশন পরীক্ষা দিতে আসছো। আমি সাথে আছি, তোমাদের স্বর্ণ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তোমাদের স্বর্ণ ভাইয়ার সাথে স্বর্ণ ভাইয়ার ভার্সিটির প্যাটার্নের কোশ্চেন দিয়ে আমরা আমাদের যাচাই শুরু করে দেব, ঠিক আছে? ওকে, তো সবাই বুঝতেই পারছো আজকে আমাদের কাজ কি। আজকে আমাদের কাজ হচ্ছে তারাবির নামাজ, যেহেতু 8টার মধ্যে আমাদেরকে বের হয়ে যেতে হবে, হাতে সময় অনলি 45 মিনিটস। কত মিনিট? 45 মিনিট। 45 মিনিটে আমরা 20 থেকে 20টা, 25টা বেশি হয়ে যাচ্ছে, 20টা এমসিকিউ আমরা করতে যাব এবং বুকে হাত রেখে আমরা বলবো যে ভাইয়া ইয়েস, না আমি পড়াশোনা করছি, আমি পারতেছি। কে কয়টা মার্ক পাচ্ছ শিওর শর্ট ভাইয়াকে জানাবা, ক্লিয়ার? এবং যারা যুক্ত হচ্ছ ফ্রেন্ডদেরকেও ডাকো, যে যারা ভাবে যে আরে অ্যাডমিশনে তো কোপায় দিব, আর এইচএসসিটা কোনো মতে এ প্লাস তুলে অ্যাডমিশনে 3 মাস নাকি ডুবি লাগায় পড়বো, এভাবে হয় না। তুমি যত ইতিহাসে টপার আছে, ঢাবি বলো, বুয়েট বলো, যেই জায়গায়, ওরা সবাই ইন্টার লাইফ থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। এটা বাস্তবতা, তুমি মানো আর তুমি না মানো। ওকে, আর কথা না বাড়াই, তো দেখো আজকে একটু পরেই প্রশ্নগুলো দেখে তোমাদের এই রকম অবস্থা হবে। ধূপধাপ করে ফোনের মধ্যে, মাথার মধ্যে দিবা একটা বাড়ি, ধাপাস ধাপাস করে। এবং তোমাদেরকে যেন এই মাথার বাড়িটা দিতে না হয়, সেটার ব্যবস্থা আমি করব আজকে। তো চলো আমরা শুরু করে দেই। তোমাদের জন্য অনেক অপশন আছে। তোমাদের এই টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশনের কথা, এগুলো নিয়ে পরে কথা বলবো, যে ভাইয়া না পড়ায় আগে কেন প্রমোশন করেন। তো চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। লাল সালু উপন্যাসে মানুষের সমবেদনা আকর্ষণের চেষ্টা করে কে? পরীক্ষা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার সময় 10 সেকেন্ড, আমি 1 থেকে 10 গুনবো, তারপর উত্তর বলে দিব। এর মধ্যে অ্যান্সার যদি বলতে না পারো তুমি কট, তোমার মার্ক কাটা। অনেস্ট থাকবা, রোজা রমজান মাস, ভাইয়াকে মিথ্যা কথা বলবা না, মার্ক কাটা। 1 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসে মানুষের সমবেদনা আকর্ষণের চেষ্টা করে কে? ঝটপট অ্যান্সার করে ফেলো। এবং যারা ক্লাসে ঢুকছো, রোজা রমজান মাস, একটা শেয়ার করলে 70টা শেয়ারের সওয়াব।
আস্তাগফিরুল্লাহ, এভাবে বলতে হয় না, আসলে জাস্ট মজা করে বলছি। তো রমজান মাসে জাস্ট একটা শেয়ার করে বলবা ভাইয়া আমি 70টা শেয়ার করছি, তাই না? ওকে, 1 নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে শুরু। আবারও বলছি, প্রশ্নের উত্তর ভুল হইলে আমি কিন্তু দেখে রাখতেছি, এই যে ভুয়ামি করবি না কিন্তু, এটা মাথায় রাখ। ওকে, আমি দেখে রাখতেছি একদম। রোজা রমজান মাস, কোনো মিথ্যা কথা বলা চলবে না। পারলে বলছো পারবো, না পারলে নাই। ওকে, সবার, আরে বাহ, এক একজনের উত্তরের গতি, এ কি বাচ্চা কোশ্চেন করছে! অ্যাডমিশনের কোশ্চেন তো এত সহজ হয়? এটা কোথাকার ভাইয়া আসলো? হ্যাঁ, আমরা তো প্রথমেই পারে গেলাম, এ কি অবস্থা, তাই না? মজিদ, মজিদ, বি 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 হ্যাঁ, ইফতার করে শরীরে একটু শক্তি আসছে। 70 শেয়ার ডান, গুড জব। এই যে যদি বলি তোমাদের উত্তর ভুল হয়েছে মজিদ লেখার পরে, তাহলে কি করবা? ক্লাসটাতে একটা শেয়ার মাস্ট দিতেই হবে। এবং সত্যি কথা বলে দিই, 10 সেকেন্ড শেষ, পড়ার সময় নষ্ট করব না। সবার উত্তর ভুল। অ্যাডমিশনের ফার্স্ট বেসিক জিনিসটা তোমাকে বলি ভাইয়া, তোমার ওই গাইডের তোলা তোলা বোর্ড পরীক্ষার এমসিকিউ করে কখনো অ্যাডমিশন হয় না। আমরা যে ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের টিচারদের যে কোশ্চেন প্যাটার্ন, তারা একদম বই নিংড়ে প্রশ্ন করে, এবং আমাদের টিচাররাই তোমাদের কোশ্চেন প্যানেলের টিচার হয়, যারা তোমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য কোশ্চেন করে। তাহলে ভার্সিটিতে আসার পরে আমরা যেভাবে নাকানি চুবানি খাচ্ছি এখনও, চান্স পাওয়ার পরেও তোমরা চান্স পাওয়ার আগেও নাকানি চুবানি খাবা। বই থেকে থিমেটিক কোশ্চেন তুলবে, এবং যেগুলো অনেক ক্ষেত্রেই নতুন হবে, এরকমই একটা নতুন প্যাটার্নের কোশ্চেন এটা। লাল সালু উপন্যাসে মানুষের সমবেদনা আকর্ষণের চেষ্টা করে, অ্যান্সার সি, দুদু মিয়া। যারা বলেছ সবার উত্তরটা ভুল। কেন দুদু মিয়া? লাল সালু উপন্যাসে 7 ছেলের বাপ হচ্ছে দুদু মিয়া। লাল সালু উপন্যাসে 7 ছেলের বাপকে দুদু মিয়া। তিনি অতিশয় দরিদ্র, এবং যত্রতত্র সে খেতে না পাওয়ার কথা বলে। কিসের কথা বলে? খেতে না পাওয়ার কথা বলে মানুষের সমবেদনা আকর্ষণের চেষ্টা করত এই ভণ্ডের দল। মজিদ আমাদের সমবেদনা মানে কি? আমি কষ্ট পাচ্ছি, তাহলে মানুষ আমাকে আদর করবে, আমাকে বলবে ও কিছু মনে করিও না, এই নাও খাবার খাও, এরকম। মজিদ কি এরকম হইতে আসছিল? আমাদের মহব্বতনগর গ্রামে মজিদ আসছে রুল করতে। আমি মহব্বতনগর গ্রামের মজিদ, আমি মজিদ ব্যাপারী, আমার উপরে কেউ নাই, এই গ্রাম আমার কথা চলবে, এই হলো ব্যাপার। বোঝো না? তাহলে মজিদ কেমনে সমবেদনা আকর্ষণের চেষ্টা করে? একবার শব্দটা তো পড়তে হবে। অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন পড়বা না এরকম উল্টা বাস ইফতারিতে খেয়ে নিবা, ইফতারির পরে সবাই যেটা খাইলা। ক্লিয়ার? ওকে, তো যারা যারা দুদু মিয়া বলছো তাদের উত্তর সঠিক। লাল সালু উপন্যাসে মানুষের সমবেদনা আকর্ষণের চেষ্টা করে কে? দুদু মিয়া। লাল সালু উপন্যাসে মানুষের সমবেদনা আকর্ষণের চেষ্টা করে কে? দুদু মিয়া। ক্লিয়ার? এই যে 1 নাম্বার কট্টা খাওয়া শেষ। যারা খাওনি অনেক ভালো, তোমরা অনেক বড় হও। ওকে, নেক্সট প্রশ্নে চলে যায়। এটা ভুলবা না, দুদু মিয়াকে নিয়ে যত ইনফরমেশন আছে, যেহেতু আসছই ভাইয়ার কাছে কিছু পড়ে যাও। দেখো, লাল সালু উপন্যাসে 7 ছেলের বাপ দুদু মিয়া। লাল সালু উপন্যাসে কিসের বাপ? 7 ছেলের বাপ হচ্ছে দুদু মিয়া। তারপর ওই যে বললাম যত্রতত্র খেতে না পাওয়ার কথা বলে কে? দুদু মিয়া। মানুষের সমবেদনা আকর্ষণের চেষ্টা করে কে? দুদু মিয়া। তারপর সালিশের সময় কলমা জানো মিয়া, এটা কার কথা? মজিদের কথা। কাকে প্রশ্ন করে মজিদ? দুদু মিয়াকে। তারপর ওটা শুনে যখন দুদু মিয়া বলে যে গরিব মানুষ খেতে পাইনে, তখন খালেক ব্যাপারী আবার রেগে বলে কলেমা জানিস না বেটা? হ্যাঁ, কলমা জানিস না বেটা। এটা কে বলে? খালেক ব্যাপারী। আর মিয়াটা কে বলে? মজিদ। কাকে বলে? আমাদের এই সেম মানুষ, মজিদ আর খালেক ব্যাপারী, মিতা একই রকম মানুষ, তাই এরা পাশাপাশি সেম কথাই বলে।
কাকে বলে? দুদু মিয়াকে। এবং দুদু মিয়াকে নিয়ে আরও ইনফরমেশন আছে কি, সেটা হচ্ছে যে মজিদ দুদু মিয়াকে কোথায়? মজিদ দুদু মিয়াকে খালেক ব্যাপারীর মক্তবে পড়ার আদেশ দেয়, যে আজকে থেকে তুমি ব্যাপারীর মক্তবে গিয়ে কালেমা শিখবা। এই হলো আমাদের দুদু মিয়াকে নিয়ে যত পসিবল এমসিকিউ ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ওকে ডান। তাহলে চলো, এটা আমাদের হয়ে গেল, আমরা ভুল থেকে শিখলাম, আমরা কামব্যাক করা দরকার আমাদের, তাই না? আমাদের 2 নাম্বার কোশ্চেন কি বলছি আজকে, দেখতে চাই যে আসলে আমরা অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার কিনা। বাকি যদি না হও, প্রিপেয়ার কিভাবে হবা সেটার রাস্তাও আজকে দেখায় দিব। 2 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক কোনগুলো? সাহিত্য থেকে কোশ্চেন, সবচেয়ে বাছা বাছা সহজ। আমি যদি এখন অ্যাডমিশনে, তোমরা সবাই স্বর্ণ ভাইয়াকে চিনো, আমি তোমাদের এইচএসসির খুব কম ক্লাস নেই। কেন? অ্যাডমিশনে ব্যস্ত, অ্যাডমিশনের ক্লাস নেই, বা অ্যাডমিশনের কোশ্চেন বানানো, রিসার্চের কাজ করি। তো এই যে দেখো, তোমাদের এই অ্যাডমিশনের কোশ্চেনে একদম ভাবলাম তোমরা কচি বাচ্চা, তোমাদেরকে কঠিন কিছু দিব না, একদম সহজে একটা কোশ্চেন তুলে দিছি, একটু অ্যান্সার করো। ওকে, হ্যাঁ, কলমা জানিস না বেটা, এটা কে বলে? খালেক ব্যাপারী বলে। কাকে বলে? দুদু মিয়াকে। আর কলেমা জানো না মিয়া, এটা কে বলে? মজিদ। কাকে বলে? দুদু মিয়াকে বলে। ওকে, অর্থাৎ একবার মজিদ কাকু বলতেছে কলমা জানো না মিয়া, আর খালেক ব্যাপারী বলতো কলমা জানিস না বেটা। এই হলো কথার সুর। ওকে, মনে রাখবা। ওকে, তারপরে চলো, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটকের নাম কি? 2 নাম্বার এমসিকিউ এর ঝটপট অ্যান্সার করো। দেখি, এতগুলো অ্যান্সার, সবাই ঢিল মারতেছে, বাহ! 10 সেকেন্ডের বেশি সময় দিতে হবে। দেখি আর কেউ, আর কোনো অ্যান্সার? ক, খ, ঘ সব আসছে, বাহ! তো যারা এগুলো অ্যান্সার করছো, এত সহজে ভাইয়া হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বেসিক ইনফরমেশন তোমাকে বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সংখ্যা হচ্ছে 12টা। ছোট গল্পের সংখ্যা মতান্তরে কেউ বলে 95টা, কেউ বলে 115টা, কেউ বলে 119টা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 56টা। এর মধ্যে সর্বনিম্ন 48টা কাব্যগ্রন্থের নাম মুখস্থ করতে হবে। নাটকের সংখ্যাও 30-এর উপরে, মিনিমাম 20 থেকে 22টা কিসের নাম? নাটকের নাম মুখস্থ করতে হবে। না হলে অনেকেই খ নাম্বার অ্যান্সার করবা, শাহজাহান নামে রবি ঠাকুরের কোনো নাটক ছিল না। শাহজাহান নামে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নাটক ছিল না, তাহলে খ নাম্বার অ্যান্সার হবে না। নটির পূজা নামে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নাটক ছিল না, গ নাম্বারও হবে না। উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের মুক্তির উপায়, চিরকুমার সভা এবং তাসের দেশ। ঘ নাম্বার অ্যান্সার। 2-এর ঘ যারা করেছো তাদের অ্যান্সার সঠিক। এটা এখন ভাইয়া কিভাবে পারবো? এখন এটার জন্য টেকনিক আছে। আমরা যখন প্রি অ্যাডমিশনের ক্লাস শুরু করব, সেখানে তোমাদেরকে এরকম বেশ কিছু টেকনিক শিখিয়ে দিব, যে টেকনিকগুলো দিয়ে তোমরা কি করবা? তোমরা সাহিত্যগুলোকে মুখস্থ করে মনে রাখতে পারবা। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের 48টা কাব্যগ্রন্থ আমরা মুখস্থ করব। যেমন কিভাবে? কবি কাহিনী লিখছো, নাকি ছড়া, ছবি, ছড়ার ছবি লিখন, নাকি কোনো গান, নৈবত্য সন্ধ্যা সঙ্গীত, পুরবী প্রভাত সঙ্গীত? 2টো লাইন শোনাও দেখি। ক্ষণিকা তব পত্রপুট বিচিত্রা, সঞ্চয়িতা তব শেষ লেখা কি চিত্রা? বলবে এ কোন টিচার আসলো রে, কি আবল তাবল বকতেছে?
বাট যখন নিয়মগুলো বুঝবা খুব সহজ লাগবে, এটার জন্য মুখস্থ করতে হবে। 2 এর অ্যান্সার কি হবে? 2 এর অ্যান্সার হবে ঘ। এবং ইয়েস, অ্যাডমিশনের জন্য এই প্রশ্নটা করার কারণ তোমাদের বইয়ে এগুলো নাই, বাট তোমাদেরকে পড়তে হবে অ্যাডমিশনের সিলেবাস ইনফিনিটি। সাহিত্যের ক্ষেত্রে অ্যাডমিশনের সিলেবাস ইনফিনিটি, যাচাই বাছাই করে অনেক অতিরিক্ত প্রশ্ন পড়তে হবে। তাহলে 2 নাম্বার ধরাটা খাওয়ার জন্য মেন্টালিটি রাখো, বইয়ের কবি পরিচিতি পড়ে অ্যাডমিশন ক্র্যাক করা পসিবল না। 3 নাম্বার, মনু শব্দের অর্থ কি? খুবই একটা সহজ কোশ্চেন, তোমরা অনেক কষ্ট পাচ্ছ, সবাই ক্লাস ছেড়ে চলে যাবা যে ইচ্ছা করে মনে হয় ভাইয়া কঠিন কোশ্চেন করতেছে। তো যাও, 3 নাম্বার সহজ কোশ্চেন অ্যান্সার করো। মনু শব্দের অর্থ কি? ঝটপট অ্যান্সার করে ফেলো দেখি। যাও, তোমাদেরকে একটু সুযোগ দিলাম। মনু শব্দের অর্থ কি? এটা তো পারবা। 3 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেন যদি ভুল করছে এদের যে কি করব আমি তো বুঝে পাচ্ছি না। 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার করো। মনু শব্দের অর্থ কি? মনু মানে মানব না? ইয়েস, ঠিক আছে, মনু মানে মানব। তোরা আসলে হচ্ছে একেবারে জাত বরিশাইল্লা মনু, তোমরা হচ্ছ একেবারে কিতা কয় ওরে, জাত বরিশাইল্লা মনু। কেন বরিশাইল্লা মনু? মনু মানে বুঝে ও মনু কিতা আছো মনু, মানে কি মানুষ বুঝাই না? কিন্তু আসলে তো মনু মানে ওটা না। বরিশালের মানুষের মনু ডাকা আলাদা ব্যাপার, আর অপরিচিতা গল্পের মনু ডাকা আলাদা ব্যাপার। এটা হচ্ছে আরেকটা পার্ট। তোমাদের বইয়ের শব্দার্থ অংশ তোমরা যেভাবে যেরকম করেই পড়ো কিনা, বাট অ্যাডমিশনে শব্দার্থ থেকে প্রশ্ন আসবে, সেটার জন্য প্রত্যেকটা বেসিক ক্লাসে গুরুত্ব দিয়ে আমাদেরকে শব্দার্থ পড়তে হবে। এবং কোনো কষ্ট নাই, ভাইয়ার বাংলা ক্লাসে আসবা, সবার আগে শব্দার্থ দিয়েই আমাদের পড়া শুরু হবে। যেরকম এই প্রশ্নটা, মনু আসে কোথা থেকে? অপরিচিতা গল্পে। অপরিচিতা গল্পে বলা হয় মামা যদি মনু হতো, অর্থাৎ মামা যদি বিধানকর্তা হতো, ঘ নাম্বার, বা শাস্ত্র প্রণেতা হতো। শাস্তি না, শাস্ত্র, অর্থাৎ হিন্দু ধর্মে এই পৃথিবীর যিনি নিয়ম লেখেন, সেই নিয়ম লেখা ঈশ্বর বলা হয় তাকে, তাকে বলা হয় বিধানকর্তা। আমাদের ধর্মে তো উনি একজনই, আল্লাহ তাআলা। বাট এই আর কি, মনু দ্বারা বোঝানো এমন দেবতা যিনি এই পৃথিবীতে চলার নিয়ম কানুন লিখবেন। এখন এটা কেন বলা হয় এটাও জেনে রাখো। মামা কখনো কলকাতার বাইরে যায়নি। মামা সর্বোচ্চ গিয়েছে কোন জায়গা পর্যন্ত? মামা সর্বোচ্চ গিয়েছে কোন নগর পর্যন্ত? কোন জায়গা পর্যন্ত? কোন নগর? অর্থাৎ কলকাতার বাইরে মামা যাইতেই চায় না, ভিতর ডিম। মামা সর্বোচ্চ গিয়েছে কোথা পর্যন্ত? কোন নগর পর্যন্ত গিয়েছে। এবং মামা যদি মনু হতো তাহলে কি করত? মামা হচ্ছে পৃথিবীর নিয়ম লিখে দিত, যে এই পৃথিবীর বাসিন্দা তোরা কেউ যদি হাবড়ার পুল হচ্ছে কলকাতার একদম মাঝামাঝি পুল, তো এই হাবড়ার পুল পার হওয়াকে মামা মহাপাপ বানিয়ে দিত। মামা যদি পৃথিবীর বিধানকর্তা বা শাস্ত্র লিখতো পৃথিবীর, তাইলে অনুপম রসিকতা করে বলছে যে মামা যেহেতু কলকাতার বাইরেই যায় না, দুনিয়ার সবাইকে বলতো যে হাবড়ার পুল পার হওয়া মহাপাপ। মামা জীবনে সর্বোচ্চ কত দূর? কোন নগর পর্যন্ত গিয়েছিল। এবং মামার কাছে কলকাতার বাইরের সব জায়গা, মামা মনে করে কলকাতাই আসল পৃথিবী, কলকাতার বাইরে সব জায়গা কি? আন্দামান দ্বীপের অন্তর্ভুক্ত। এখন আন্দামান দ্বীপপুঞ্জ কি? ভারতের একটা প্রত্যন্ত দ্বীপ অঞ্চল, যেখানে আদিবাসী গোষ্ঠী থাকে, তাকে বলা হয় আন্দামান দ্বীপ। ওকে,
তাহলে এই হলো কাহিনী, এবং এখান থেকে আমরা কোন শব্দটা পেলাম? মনু। মনু শব্দের অর্থ হচ্ছে বিধানকর্তা। মামা সর্বোচ্চ কোন নগর পর্যন্ত গিয়েছিল? মামা কলকাতার বাইরে যায় না, এবং চায়ও না কেউ বাইরে যাক। তো মামা যদি মনু হইতো তাইলে মামা পৃথিবীর নিয়ম বানায় দিত যে হাবড়ার পুল পার হওয়া মহাপাপ। মামা কলকাতার বাইরের সব জায়গাকে কি মনে হয়? আন্দামান দ্বীপের মতো প্রত্যন্ত জায়গা মনে হয়। ওকে, তাহলে আমরা কার রেজাল্ট কত রে? সবাই তো এখনো, কেউ তো মনে হয় এখনো জিরোতে, খাতা কেউ খুলতেই পারোনি, তাই না? তারপরে আসো আরেকটা সহজ দিয়ে দিলাম, যাও। নিচের কোন চরিত্রটি বেওয়া ছিল? যাও, সহজ কোশ্চেনই দিলাম, আমি এটা দিতাম না, একদমই দিতাম না, বাট যেহেতু মনুর মতন সহজ শব্দার্থটা ভুল করছো, এটা ভুল করলে আরও একটা চটকানা, একদম অনলাইন চটকানা চলে যাবে। ওকে, ঠিক আছে, অ্যান্সার করো। নিচের কোন চরিত্রটি বেওয়া ছিল? নিচের কোন চরিত্রটি বেওয়া ছিল? ঝটপট অ্যান্সার করে ফেলো। ভারত থেকে দেখছো? বাহ, গুড জব। অনেকক্ষণ পরে একটা পারছো, আব্দুল্লাহ আল মামুন, গুড জব। নিচের কোন চরিত্রটি বেওয়া ছিল? একটু অ্যান্সার করো দেখি। আমি কেন বলে দিব? এই পরীক্ষার হলে, এই মরিয়ম, পরীক্ষার হলে বসছো, ঢাবিতে এক্সাম দিতে আসছো, ধরো আল্লাহ যদি রাখে, না তোমরা তোমরা তোমাদের অ্যাডমিশন আস্তে আস্তে, তো আমি পারবো না এটা করতে, তাই না? যাওয়ার পরে যদি কখনো ঢাকা ইউনিভার্সিটির টিচার হই, তো তোমার বাচ্চা কাচ্চাকে বলিও, এই আমার স্বর্ণ স্যার আছে রে, স্বর্ণ স্যারকে বলিও পরীক্ষার হলে, স্যার অ্যান্সার বলে দিবে, তাই না? স্যার বেওয়াকে আমি কেন বলবো? নিজে অ্যান্সার কর, তারপর আমি বলে দিচ্ছি। ওকে, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার সবাই দাগাচ্ছে, কেউ রহিমা দাগাচ্ছে, রহিমা দাগাচ্ছে। ওকে, এটা লাকে লাকে ঝড়ে বক মরে না, ঝড়ে বক মরে গেছে। তো আসো এখানেও ক্লিয়ার করে দেই, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দার্থ লাল সালু উপন্যাস থেকে বেওয়া। বেওয়া শব্দের অর্থ হচ্ছে বিধবা। কি? বেওয়া শব্দের অর্থ কি? বিধবা, যার স্বামী মারা গেছে। এবং কোশ্চেনটা কি? কোন চরিত্রটি বেওয়া ছিল? আমাদের রহিমা কিন্তু বেওয়া ছিল, এখন সে বেওয়া না। যদি প্রশ্ন করতাম কোন চরিত্রটি বেওয়া, তাহলে আর রহিমা হইতো না। কেন? রহিমার স্বামী মারা গেছে, বাট রহিমা আবার মজিদকে বিয়ে করছে, তাহলে রহিমা বেওয়া না। বাট প্রশ্ন যেহেতু করছি কোন চরিত্রটি বেওয়া ছিল, অ্যান্সার হবে রহিমা। বাট যদি ডিরেক্ট কোশ্চেন হইতো কোন চরিত্রটি বেওয়া, তখন অ্যান্সার হবে হাসুনির মা। আমরা জানি হাসুনির মা দ্বিতীয় বিয়ে করেনি। হাসুনির মা কি বিয়ে করছে? করে নাই, তাহলে সে এখনো বিধবাই আছে। তাহলে বুঝতে পারছো, যদি ছিল কোশ্চেন করে তখন হবে রহিমা। রহিমা কি? তার স্বামী মারা গেছে, সে বেওয়া বা বিধবা ছিল, তারপর রহিম থেকে আমাদের মজিদ তাকে বিয়ে করে। ক্লিয়ার? এবং আরেকটা বেওয়া হচ্ছে আমাদের হাসুনির মা, যার স্বামী মারা গেছে এবং সে এখনো বিয়ে করেনি। ক্লিয়ার? তাহলে বেওয়া শব্দের অর্থ হচ্ছে বিধবা। বেওয়া শব্দের অর্থ কি? বেওয়া শব্দের অর্থ বিধবা। এবং লাল সালু উপন্যাস থেকে, মন তো খারাপ সবার যে অ্যান্সার পাচ্ছই না, তোমাদেরকে একটা মজার টেকনিক দিয়ে মনে করার সুযোগ করে দেয়। ওকে, তো দেখো ভাইয়া, লাল সালু উপন্যাসে আমি কে? আমি হচ্ছে তোমাদের স্বর্ণ ভাইয়া, আমাকে চিনে রাখো। অনেক দেখা হবে অ্যাডমিশনের ক্লাসে, এইচএসের টেস্ট পেপার সলভের ক্লাসে, এটা নিয়ে একটু পরে আলোচনা করছি, আগে মজার টেকনিকটা মনে রাখো। তো 4টা বিয়ে করা তো ফরজ না, অথচ আমার অত ক্ষমতা নাই, বুঝছো, যে 4টা বিয়ে করব, 4টা বউ সামলাইতে পারি না। তো স্বর্ণ ভাইয়ার 3টা ব। কি? হ্যাঁ, স্বর্ণ ভাইয়ার 3টা ব মানে বউ। স্বর্ণ ভাইয়ের 3 ব মানে কি? ব ব ব। স্বর্ণ ভাইয়ার বউ কয়টা?
স্বর্ণ ভাইয়ার বউ হচ্ছে তিনটা। কি কি? বতর, বেওয়া আর বয়েত। স্বর্ণ ভাইয়ার বউ কয়টা? তিনটা। কি কি? বতর, বেওয়া, বয়েত। এই বতর শব্দের অর্থ কি? ধান কাটার দিন বা উপযুক্ত সময়। ধান কাটার দিন বা উপযুক্ত সময়কে বোঝায় হচ্ছে বতর। বেওয়া দ্বারা বোঝায় হচ্ছে বিধবা, অর্থাৎ যার স্বামী মারা গেছে। এবং বয়েত শব্দের অর্থ হচ্ছে ছন্দ বা কবিতা। খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য, এইচএসসির জন্য এই তিনটা শব্দার্থ মনে রাখবা। স্বর্ণ ভাইয়ার বউ কয়টা? স্বর্ণ ভাইয়ার বউ হচ্ছে তিনটা। কি কি নাম? বতর, বেওয়া, বয়েত। তিন ব। বতর, বেওয়া, বয়েত। বতর, বেওয়া, বয়েত। ক্লিয়ার? কি কি? বতর, বেওয়া আর কি? বয়েত। ক্লিয়ার? আই হোপ আর ভুলবা না। তো স্বর্ণ ভাইয়ের তিনটা বিয়ে করে থামে গেছে, আর বেশি শব্দার্থ পাইনি বউ দিয়ে। ব, তিনটা বউ, তিনটা ব। বতর, বেওয়া, বয়েত। বতর মানে ধান কাটার দিন বা উপযুক্ত সময়। বেওয়া মানে কি? বিধবা। বয়েত মানে হচ্ছে ছন্দ বা কবিতা। ক্লিয়ার? ওকে, চকচকে ঝকঝকে। এখন বলো যে এই যে এত অ্যাডভান্স কেন পড়তে হবে ভাইয়া? বুঝতেই পারছো অ্যাডমিশন প্যাটার্নের, অ্যাডমিশনের কোশ্চেন তুলে দিয়েও যখন তোমরা পারতেছো না, তখন বুঝতে হবে আমাদের পড়ায় কিছু একটা ঝামেলা আছে। তো তোমার সামনে এখন টেস্ট পরীক্ষার পরবর্তীতে তিনটা রাস্তা। এক, বেশি বেশি এক্সাম দেওয়া। এক হচ্ছে সবার প্রথম একটা প্রপার রিভিশন দেওয়া, তারপর বেশি বেশি এক্সাম দেওয়া। সব প্রিপারেশন ডান। প্রি অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের আগে থেকেই একটু আইডিয়া নিয়ে রাখা, যেন এসএসসি পরীক্ষায় একটু ডিপলি পড়ে পরীক্ষা শেষ হবে সাথে সাথে তুমি ঝাঁপায় পড়বা কোথায়? অ্যাডমিশনে। কারণ আমাদের কারো এইম থাকে না যে আমরা এইচএসসি পরীক্ষা শেষ করে কামলা খাটবো। আমাদের কি এটা এইম থাকে? না, সবার ইচ্ছা একটা ভালো ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, তাই না? তো সেটার জন্যই তোমাদের ফার্স্ট রিভিশন শুরু হচ্ছে, ফাইনাল রিভিশন ব্যাচ। আমি এগুলো প্রমোশন করতে পারি না ভাইয়া, তো আমি আসছি কি তোমাদেরকে পড়াবো, ভালো পড়ায় দিয়ে যাব। এখন আমার কাছে পড়তে চাইলে তোমাদের মহসিন স্যার সব ভালো ভালো দেশ সেরা টিচারের কাছে পড়তে চাইলে পেজে মেসেজ দিবা, বলবো আমি টেস্ট পেপার সলভে ভর্তি হব, বলবো আমি এক্সাম ব্যাচে ভর্তি হব, বলবো আমি প্রি অ্যাডমিশনে ভর্তি হব। দ্যাটস ইট। তোমার কাজে এটুকুই। আমি তোমাকে রাস্তা দেখাই দিলাম, এখন চলো দেখি আমাদের আরো কোথায় কি কমতি আছে। ঠিক আছে, আমরা আবার আমাদের কোশ্চেন সলভে ব্যাক চলে যাই। 5 নাম্বার কোশ্চেন। ওকে, সহজ কোশ্চেন দিতে দিতেও তোমরা যদি না পারো তাহলে আমি আর কি করব বলো? যাও এবার সহজ 10টা এমসিকিউ সলভ করতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে, তাহলে কেমনে হয়? উত্তর করো 5 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার। যদিও বা আজকে যা শিখতেছো অনেক কাজে লাগবে। প্রশ্নটি এরকম যে মজিদের ইচ্ছে হয় একটা হুঙ্কার ছাড়ে। এটা মনে হয় জগন্নাথে আসছিল আর আরেকটা ইউনিভার্সিটিতে আসছিল। তো এটা একদম ডিরেক্ট অ্যাডমিশনের কোশ্চেন। অ্যান্সার করো 5 নাম্বার। ওকে, ফাইনাল রিভিশন ব্যাচ পেজে মেসেজ দাও ভাইয়া। একদম প্রপার একটা ফুল টেস্ট পেপার সলভ করবা, সৃজনশীল এমসিকিউ আমাদের সাথে একসাথে সলভ করবা। করতে করতে যত কনফিউশন আছে দূর করবা। দ্যাটস ইট। 5 নাম্বার আমরা পড়ায় ব্যাক চলে আসি। প্রশ্নটি এরকম, পীর সাহেব, দেখি কার কি মনে হয়? রহিমা, তোমরা তো বলছি একটা করে কোশ্চেন দিচ্ছি, 4টা অপশনই অ্যান্সারে লিখে দিচ্ছ যে লাখ ভেলকি লাখ, কোনো একটা অ্যান্সার হয়ে গেলে হয়ে যাবে। আসলে কি? তো এইটা হচ্ছে একটা ভুল কোশ্চেন ছিল। কেন ভুল কোশ্চেন ছিল? কারণ অ্যাডমিশনে আসে এখানে একটা আসল অপশনটা ছিল না। আমি এটাকে ঠিক করে
এটা ফ্রি মার্ক দিয়ে দিয়েছিল, এটার সঠিক অপশন কি হবে সেটা আমি বলছি। তো দেখো, লাল সাল উপন্যাসে জমিলা একবার কি করে, জমিলা একটু ইনফরমেশন গ্যাদার করো। ওকে, লাল সাল উপন্যাসে তোমরা এই আগের কাহিনী অনেক জানো, এখন ওটা পড়াইতে গেলে তোমাদের 1 ঘন্টার বেশি লাগবে। নাটক জাস্ট ভাবো, আমার বেসিক ক্লাসে নাটকের 3টা ক্লাস আছে, আমি প্রায় 6 থেকে 6.5 ঘন্টার ক্লাসে তোমাদের নাটক উপন্যাস শেষ করতে লাগে। তো বুঝছো কত ডিটেলসে আমরা আমাদের ক্লাসগুলোতে পড়ি। তো এটা বুঝতেই পারছো, এমনভাবেই আমরা অ্যাডমিশনের জন্য আবারও পড়বো ইনশাআল্লাহ। তো তার আগে যে জায়গায় ছিলাম সেটা বলি, এখন কাহিনী কি। তো আমরা বেসিক্যালি জানি যে লাল সাল উপন্যাসে জমিলা আছে। জমিলা একটা কম বয়সী মেয়ে, যে মজিদকে নিজের কি মনে করে, শ্বশুরের বাপ, শ্বশুর মনে করে, ছেলের দুলার বাপ মনে করে। তো এই জমিলা নামাজ পড়তো না, রোজ সে কিসের নামাজ পড়তে পারতো না, এশার নামাজ পড়তে পারতো না। এখন এরকম করেই জমিলা একদিন নামাজ পড়ে ঘুমায় গেছে, তারপর মজিদ ভাবছে নামাজ পড়েনি, মজিদ তাকে টানা হিচড়া করছে, রাগারাগি করছে, জমিলা মজিদের গায়ের মধ্যে থুতু ফেলে দিছে। এইবারে তো মজিদ একদম নির্ভেজাল হিংস্রতা, সে তার খোলস থেকে বের হয়ে যায়, জমিলাকে মাজারে বেঁধে রাখে আসছে। আর অপরদিকে রহিমা কি করে, রহিমা হচ্ছে অনেক মাতৃসুলভ আচরণ, এই মেয়েটাকে নিয়ে আসো, তো মরে যাবে। তো এরকম একটা সিচুয়েশনে লাস্টে মজিদ জমিলাকে আনতে যায়, দেখে সে মাজারে ঝড় বৃষ্টিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। ভাবো, একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, মজিদ জমিলাকে কোলে তুলে নিয়ে আসতেছে। এইরকম একটা সিচুয়েশনে কেউ তোমার পাশ থেকে আসে বলতেছে মরছে নাকি, কি বলতেছে, মরছে নাকি? হ্যাঁ, রহিমা এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে মজিদকে বলে যে মরছে নাকি। এর পরের লাইনটাই ছিল এমন, প্রশ্নটা এরকম যে মজিদের ইচ্ছে হয় একটা হুঙ্কার ছাড়ে, প্রশ্নটা এরকম যে মজিদের ইচ্ছে হয় একটা হুঙ্কার ছাড়ে, কার আচরণের জন্য, রহিমার সিলি কোশ্চেনের জন্য, জমিলার জন্য নয়। যে এইরকম একটা সিরিয়াস সিচুয়েশনে রহিমা কি বলতেছে, মরছে নাকি। কে একটা ফাজিল মহিলা, তাই না? তো এই হচ্ছে অবস্থা। এখান থেকে কার কথা বলো দেখি, কার কারণে মজিদের এরকম ইচ্ছে হয় হুঙ্কার ছাড়ার? রহিমার প্রশ্ন শুনে। কি প্রশ্ন শুনে? মরছে নাকি। এবং এখান থেকে আরো যেটা ইনফরমেশন জানলাম, রোজ কি আমাদের জমিলা কিসের নামাজ, এশার নামাজ পড়তে পারতো না। মা কেন পারতো না? কারণ সে ঘুমিয়ে যেত। তার ঘুমকে কিসের সাথে, কাঠের সাথে তুলনা করা হয়েছে। রহিমার ঘুমকে কিসের সাথে তুলনা করা হয়েছে, কাঠের সাথে তুলনা করা হয়েছে। 6 নম্বর এমসিকিউ, অ্যান্সার করো দেখি। আজকে 10এই থামে যাব। নামাজের দিন তোমাদেরকে আরও পড়ার দরকার, ঝটপট পেজে মেসেজ দাও। প্রি অ্যাডমিশন কোর্সের কস্ট অনেক কম, অ্যাডমিশনে তো তোমাকে ভর্তি হওয়াই লাগবে। এডুকেশনে চারিদিকে খুঁজবা, যেদিকে যাবা লাস্ট মোমেন্টে আসতেই হবে। আগে থেকে ভর্তি হয়ে থাকো, টাকাও মনে হয় কম লাগবে। ওকে, পেজে মেসেজ দিয়ে কথা বলো। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন, অ্যান্সার করো। ওকে, 6 নম্বর কোশ্চেন, অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? আমার ক্লাসের বাচ্চাগুলোও যদি এগুলো না পারে, এদের চটকনা খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখানে আজকে নতুন বাচ্চা অনেক দেখতেছি। পেট ব্যাচের বাচ্চা কাচ্চা নাই, তাই এত ভুল করতেছে। ওরা অ্যাটলিস্ট বেসিক ক্লাসে এরকম অনেক কিছুই জানে। ওকে, 6 নম্বর, ধূমপানের অভ্যাস না থাকায়। ইয়েস, এখন দেখি বইয়ের এক একটা লাইনই গিলতে হবে, এক একটা লাইনে কোথায় কোন সিচুয়েশনে কে কাকে কোন কথা বলছে। ইভেন অ্যাডমিশনে উপন্যাসের নামও লেখা থাকবে না, ডিরেক্ট বলবে। প্রশ্নটি এরকম যেন ইচ্ছে হয় একটা হুঙ্কার ছাড়ি। উক্তিটি কার? ওমা, গল্পও বললো না, কিছুও বললো না, উক্তি দিয়ে ডিরেক্ট তোমাকে ফাইন্ড আউট করা লাগবে এটা কে। তাহলে বুঝতে পারতেছো কীরকম ইনডেপথে তোমাকে পড়তে হবে অ্যাডমিশনের জন্য। এটাই বাস্তব, কিছু করার নাই। ওকে, তো এইবারে আমি কিছু উদ্যমী তরুণ পাচ্ছি, এদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। কেউ বলছে ক, কেউ বলছে খ, কেউ বলছে ক, কেউ বলছে খ। কার উত্তরটা সঠিক? যাক, অনেকে এটা পড়ছো।
তো আমি বলে দেই, এটার উত্তর হচ্ছে খ। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? কারণ হচ্ছে তার ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নেই। এখানে যদি আরেকটা অপশন থাকতো তামাকটুকু খায় না, তাহলে 90% এটা অ্যান্সার করে দিত যে তামাকটুকু খায় না অ্যান্সার হবে। কিন্তু না ভাইয়া, এটা অ্যান্সার নয়। কেন না বলি, দুইটা সিচুয়েশন আছে অপরিচিতা গল্পে। এক, বলা হয় কন্যার পিতা মাত্র স্বীকার করবে অনুপম সৎ পাত্র। এই কথায় যে অনুপম সৎ পাত্র কেন, তখন অ্যান্সার হবে সে ধূমপান করে না, সে তামাকটুকু খায় না। কিন্তু আরেকটা লাইনে বলা আছে অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? কারণ হচ্ছে তার ভালো হওয়ার ঝঞ্ঝাটি নেই। অনুপম কিছু করেই না, সে অকর্মণ্য, তাহলে তাকে তো আর আলাদা করে কি করতে হবে না, ভালো হইতেই হবে না। এই লাইনটা একদম ডিরেক্ট জ্ঞানমূলক কোশ্চেন। অনুপম নিতান্ত ভালো মানুষ কেন? তার ভালো হওয়ার ঝঞ্ঝাট নাই। অনুপম সৎ পাত্র কেন? কন্যার পিতা মাত্র অনুপমকে স্বীকার করবে কেন? তখন অ্যান্সার তামাকটুকু খায় না, সে ধূমপান করে না। ক্লিয়ার? তো যারা পারছো তাদেরটা ঠিক, যারা পারো নাই ঠিক করে নাও। 6-এর অ্যান্সার হবে খ। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দিবারাত্রির কাব্য কি? 7 নাম্বার কোশ্চেন এবং অ্যাডমিশনের 17-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন। অ্যান্সার করো দেখি কি অবস্থা। যাক, পেরেছ অবশেষে। মিষ্টি মিষ্টি খাও। আলহামদুলিল্লাহ, আমি 3টা পারছি, গুড জব। ডিরেক্ট বইয়ের লাইন, ইয়েস, হ্যাঁ বইয়ের লাইন। এটা আমরা ভুল করে ফেলি, ওই যে ওটার সাথে কনফিউজ করে ফেলি। হ্যাঁ, অনুপমকে সৎ পাত্র বললে তখন সে কি খায় না, তামাকটুকু খায় না। বাট ভালো মানুষ কেন, তখন কি অ্যান্সার হবে? তখন অ্যান্সার হবে যে ভালো হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই। ওকে, 7-এর অ্যান্সার এখানেও মারামারি, কি একটা অবস্থা। উফ, না এদেরকে ধরে, এই সবগুলোকে ধরে কান ধরে প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি করায় দিতে হবে। যদি এগুলো সামনে ব্যাচে বসে থাকতো সবগুলোকে ধরে বাইরে বেরিয়ে হইতে দিতাম না, আগে ভর্তি হওয়া, আগে পড়াশোনা কর। খুব সহজ মনে হয় বাংলা, আরও তো ইংলিশ আছে। ইংলিশে ভেবে দেখো অ্যাডমিশনে কতজন ফেল করে। বাংলার মতো একটা সহজ বিষয়ে তোমরা পড়ো না। কলেজ লাইফ, আমাদের শিক্ষা ব্যবস্থাটা এতটা পরিমাণে শিটি, কিছু বলার নাই। এখন সেটার সাথে কোপ আপ করতে হলে আমাদেরকে এরকম ইনডেপথে পড়তে হবে। তো বলে দেই, দেখো দিবারাত্রির কাব্য হচ্ছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস। নামের শেষে কাব্য থাকলেও সেটা কি উপন্যাস। নামের শেষে কি আছে? নামের শেষে কাব্য আছে। কাব্য থাকলেও কি হবে? কাব্য হবে না, সেটাই হবে একটা উপন্যাস। দিবারাত্রির কাব্য কি? দিবারাত্রির কাব্য হচ্ছে একটা উপন্যাস। এরকম সেম নামের শেষে শেষের কবিতা, নামের শেষে কবিতা লেখা থাকলেও সেটা কাব্যগ্রন্থ নয়। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। এরকম সেম আছে শেষ লেখা, নামের শেষে লেখা থাকলেও সেটা গল্প না, উপন্যাস নয়, সেটা একটা কাব্য গ্রন্থ। তো এই যে নামের শেষে কবিতা লেখা থাকলেই যে সবসময় সেটা কাব্যগ্রন্থ হবে, বিষয়টা এমন নয়। যেমন দিবারাত্রির কাব্য নামের শেষে লেখা কাব্য, বাট সেটা একটা উপন্যাস। শেষের কবিতা নামের শেষে লেখা কবিতা, বাট সেটাও একটা উপন্যাস। শেষ লেখা নামের শেষে লেখা তারপরে সেটা কাব্যগ্রন্থ। এই 3টা নাম মনে রাখো। জাস্ট দেখে হুট করে দাগায় দিবা কাব্য লেখা কাব্যগ্রন্থ, চলবে না। দিবারাত্রির কাব্য উপন্যাস, তারপরে কি শেষের কবিতা উপন্যাস। ক্লিয়ার? ওকে, মাথায় একদম গেঁথে ফেলো।
মাত্র আসলাম, দুইটা দিলাম, দুইটাই হয়েছে। গুড জব রাজু, আগেরগুলো ট্রাই করে দেখো, পারলে তো আলহামদুলিল্লাহ, তোমার বেসিক ভালো, তোমার পড়তে আরও সুবিধা হবে। মন বলছে উপন্যাস, মুখ বলছে কাব্যগ্রন্থ। ও সেই, ওকে ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। চলো ন্যাড়া স্বর্ণ, এটা সহজ কোশ্চেন, এত সহজ কোশ্চেন আর করতে ইচ্ছা করতেছে না। উত্তর করো। লাল সাল উপন্যাসে 8 নাম্বার কোশ্চেন, মজিদের মহব্বত নগর গ্রামে আগমন কেমন ছিল? 8 নাম্বার কোশ্চেন, লাল সাল উপন্যাসে মজিদের মহব্বত নগর গ্রামে আগমন কেমন ছিল? এটা পারবো না। হ্যাঁ, এটা লাইভ লাইভ। আমি এই যে হাই, আমি এআই না মানুষ দাঁড়ায় আছে, এই যে দেখো, ঠিক আছে। ওকে, তো যারা নাটকীয় অ্যান্সার করছো তাদের উত্তর কি আসলেই সঠিক? হ্যাঁ, তাদের উত্তর সঠিক থাকতো যখন আটকে থাকতাম কোথায়, প্রশ্নটা আটকে থাকতো প্রবেশ শব্দে। বাট এই যে বলছি, অ্যাডমিশন ইজ এ ডিফারেন্ট বল গেম। তুমি যেভাবে জানো সেভাবে তুমি প্রিপেয়ার্ড না, তুমি অ্যাডমিশনের এই বাস্তবতা জানতেও পারবা না। অনেক কি বলবো বাস্তবতা, যেটা যারা টিচাররা জাস্ট ওই এইচএসসিরই মতো এই শীট পর এই বোর্ড কোশ্চেন সলভ কর, অ্যাডমিশনে তাহলে প্রতি বছরে এত নতুন নতুন কোশ্চেন তৈরি হতো না। হ্যাঁ, তুমি গুচ্ছে চান্স পাইতে পারো, বাট ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে হলে, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, এইরকম প্যাটার্নে চান্স পাইতে হলে একটু ডেপথে পড়তে হবে। যেমন এটা, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ, চমকপ্রদ। কেন? দুটো লাইন আছে বইয়ে জ্ঞানমূলক। লাল সাল উপন্যাসে প্রবেশটা নাটকীয়ই হয়েছে বটে, বাট আগমন চমকপ্রদ। তাহলে প্রবেশটা নাটকীয়, আগমন চমকপ্রদ। তাহলে শব্দ দিয়ে চেঞ্জ অ্যান্সার। প্রবেশটা কেমন? নাটকীয়, আগমন কেমন? চমকপ্রদ। সো লাল সালু উপন্যাসে মজিদের মহব্বতনগর গ্রামে আগমন চমকপ্রদ। আর যদি বলে প্রবেশটা কেমন ছিল? নাটকীয় ছিল। 2 লাইনে 2টা অ্যান্সার। 2 লাইনে কয়টা অ্যান্সার? 2 লাইনে 2টা অ্যান্সার। লাল সালু উপন্যাসে মজিদের মহব্বতনগর গ্রামে আগমন কেমন ছিল? আগমন ছিল চমকপ্রদ। আর যদি বলে প্রবেশ কেমন ছিল, তখন হবে প্রবেশটা নাটকীয়। প্রবেশটা নাটকীয়, আগমন চমকপ্রদ। ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল তোমাদের বাস নাম্বার 8। আর বেশি বাস দিব না, আজান দিয়ে দিছে অলরেডি। আমরা 9 নাম্বারে চলে যাই। সলেমনের বাপের বয়স কেমন ছিল? উপন্যাসেই শেষ করে দেই। ওকে, সলেমনের বাপের বয়স কেমন ছিল? উত্তর করো। সলেমনের বাপের বয়স কেমন ছিল?
হ্যাঁ এটাই, প্রত্যেকটা লাইনে বললাম তো, উপন্যাসের ক্লাস যখন ভাইয়ার করবা তখন বুঝবা যে উপন্যাস জিনিসটা আমাদেরকে স্ক্যাম খাওয়ানোর জন্য বানাইছে। এত 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 ডেপথে কোশ্চেন, কোনটা করব না কোনো ঠিক ঠিকানা নাই। ওকে, লাস্ট অ্যান্সার করো, সলেমনের বাপের বয়স কেমন ছিল? হ্যাঁ ক্লাস শেষের দিকে ভাইয়া, ক্লাস অলমোস্ট শেষের দিকে, যেহেতু আমাদের তারাবির সময় আমি আসছি তোমাদের সামনে। কেন? এই যে আমাদের প্রি অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে, আমরা পড়া শুরু করে দিব 1 তারিখ থেকে। 1 তারিখে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো তার আগে অবশ্যই বাসায় কথা বলো যে বাবা অ্যাডমিশনে তো আমাকে পড়াই লাগবে। আর অফলাইনে যেটা বাস্তবতা, তোমরা যেভাবে অনলাইনে এই যুগে এসে তোমরা প্রপার কেয়ারে পড়তে পারো, অফলাইনে কখনোই পারবা না। যত সিনিয়র ভাইয়া আছে কথা বলো, সবাই বলবে যে অনলাইনে একটা কোর্স নিয়ে রাখো, আর এডুকেশনের কোর্স নিয়ে রাখো, এটা বলবেই। তো এই জিনিসটা আগে থেকেই প্রিপেয়ার থাকার জন্য পেজে মেসেজ দাও, কথা বলো, ভর্তি হয়ে থেকে যাও, তোমারই লাভ। ঈদের সালামি নিতে চাও না মা বাবার কাছে যে ঈদের জন্য আম্মু আব্বু কিছু দাও, কাছে গিয়ে বলো যে আম্মু ঈদে আমি এটা চাই, আমি আমার ফিউচারটা সিকিউর করতে চাই। ওকে, অ্যান্সার করো দেখি। যারা খ খ বলছো, উত্তর হবে ঘ। উত্তর হবে কি? ঘ। কেন? লাল সালু উপন্যাসে সলেমনের বাপ হচ্ছে অশীতিপর বৃদ্ধ। অশীতিপর, লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধকে সলেমনের বাপ, লাল সালু উপন্যাসে অতিশয় বৃদ্ধকে সলেমনের বাপ, লাল সালু উপন্যাসে হাঁপানি রোগে আক্রান্তকে সলেমনের বাপ। এবং অশীতিপর শব্দটা এসেছে 80 ঊর্ধ্ব অতিশয় বৃদ্ধ ব্যক্তিকে বোঝানোর জন্য। সলেমনের বাবার বয়স 80-র উপরে, 80 থেকে 90 ধরা যেতে পারে, অর্থাৎ 80 বছরের উপরে তার বয়স। 9 নম্বরের অ্যান্সার কি হবে? ঘ। 9 নম্বরের অ্যান্সার হবে কি? হ্যাঁ, ময়মনসিংহে তোমাদের ব্রাঞ্চ আছে, অ্যাডমিশনের ব্রাঞ্চ আছে, এবং এবছরও তোমাদের মনে হয় কার্যক্রম আরও ভালোভাবে হবে আই হোপ। এবং তোমাদের ময়মনসিংহ ব্যাচে এবার আমি হচ্ছে ক্লাস নিছিলাম তোমাদের বেশ কয়েকটা। আমি আসলে অফলাইনে যাওয়ার সময় পাই না, বাট তোমাদের সুফিয়ান স্যার একটু বাইরে যাওয়ার কারণে তোমরা ভালো ক্লাস পাচ্ছিলে না। এখন দেখো অবভিয়াসলি তোমরা কেন এই বাংলাদেশের নানা জায়গা থেকে এডুকেশনে পড়তে আসো, আমরা পড়াই, দেশের সেরা টিচার প্যানেল পড়াই। এখন তোমরা ধরো সুফিয়ান স্যার বিদেশে চলে গেছিলো, আমি ধরো আমার কাজের কারণে তোমাকে পড়াইতে গেলাম না। হ্যাঁ তুমি অন্য টিচার, আমি কোনো টিচারকে খারাপ বলছি না, বাট অভিজ্ঞতা, তোমরা তোমাদের পড়া বোঝা, তোমরা কেন লেস নেবা, তাই না? এই জন্যই তো এডুকেশনে আসো। এই জন্য আমি বাধ্য হয়ে তারপর তোমাদের ময়মনসিংহে আমি আমার সব কিছু ক্যান্সেল করে তোমাদের জন্য কয়েকদিন গেছিলাম। ময়মনসিংহের বাচ্চারা তোমরা অনেক আন্তরিক, অনেক ভালো পড়াশোনা করো। ওকে, যারা ভর্তি হবে ময়মনসিংহে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সাথে দেখা করার। ওকে, তো সলেমনের বাপের বয়স কেমন ছিল? 80 থেকে 90 বছর। কত? 80 থেকে 90 বছর। লাস্ট কোশ্চেন, কোনটা দিব এটাই ভাবতেছি। আচ্ছা এটাই দেই। 10 নাম্বার, কার গানে ধানের খেতে ঢেউ ওঠে? কি বলছি? কিচ্ছু বলা থাকবে না। উপন্যাস থেকে কোশ্চেন, গল্প থেকে কোশ্চেন, কবিতা থেকে কোশ্চেন, কিচ্ছু বলবে না, ডিরেক্ট কোশ্চেন করে দিবে। তোমাকে এমনভাবে পড়তে হবে যেন তুমি সবগুলোর অ্যান্সার করিতে পারো। সো এটা লাস্ট কোশ্চেন, ঝটপট অতি সুন্দর করিয়া একটুখানি অ্যান্সার করিয়া দিন প্লিজ। ওকে, কার গানে ধানের খেতে ঢেউ উঠে? ওকে, এই 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 এখানে ইম্পোস্টার অ্যাডমিশনের বাচ্চা কাচ্চাগুলো ঢুকবি না, তোরা একটাও অ্যান্সার করবি না। অ্যাডমিশনের বাচ্চা কাচ্চারা যদি অ্যান্সার করিস এক চটকানা দিয়ে ঘুরাই দিব। এগুলো এইচএসের বাচ্চা কাচ্চারা, এরা পড়েনি, তোরা তো পড়ছিস দেখে তোরা পারবি, তাই না? ওকে দেখি,
বাহ, মিথিলার সেই টেকনিক, খ গ ঘ 3টা দাগায় দিছে, এর মধ্যে যেটাতে ঝড়ে বগ লাগে সেটা হয়ে যাবে, তাই না? সেই বুদ্ধি। ওকে, তো লাস্ট কোশ্চেন, কারো হতাশা দিয়ে শেষ হবে, কারো মনের খুশি দিয়ে শেষ হবে। ওকে, তো অ্যান্সারটা আমি বলে দেই। আগে তোমাদের হচ্ছে যারা ডিটেলস জানতে চাচ্ছ, মাঝখানে বেশ কয়েকটা কমেন্ট দেখছি যে অ্যাডমিশন ব্যাচের ডিটেলসটা শুনতে চাচ্ছ, তো তাদের জন্য আমি অ্যাডমিশন ব্যাচের পোস্টারটা লিখে দিই, এখানে পুরো ছবি দেখতে পারবা। প্রি অ্যাডমিশন, তারপর তোমাদের এই যে ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি, মাত্র 999। ওকে, যারা কামব্যাকে আগে ছিল আর না হলে 1999, এই যে ইনফরমেশনগুলো পড়ো আর আমি উত্তরটা বলে দেই। কার গানে ধানের খেতে ঢেউ উঠে? উত্তর হবে হচ্ছে মানু। তোমরা সবাই জানো, তোমাদেরকে অনেক ভাইয়ারা পড়াইছে যে লাল সালু উপন্যাসে কি বলো দেখি, মজিদের ক্রাশ হচ্ছে হাসুনির মা, তাই না? যে মজিদ হাসুনির মাকেও পছন্দ করত, কিন্তু তোমরা কি জানো হাসুনির মায়ের একটা ক্রাশ ছিল? হাসুনির মায়ের ক্রাশের নাম হচ্ছে মানু। হাসুনির মায়ের ক্রাশের নাম কি? মানু। এখন মানুকে হাসুনির মা একদিন কল্পনা করতে করতে ভাবে যে তাকে তো কম মানুষ বিয়ে করতে বলেনি, তার স্বামী মারা গেছে, তো কি হয়েছে, তাকে তো সবাই বিয়ে করতে বলে। তো হাসুনির মা কল্পনায় ভাবে আমি কাকে বিয়ে করতে পারি? ওই গ্রামের চিয়া পাশের গ্রামের ছেলে মানুকে, কালো তেল চকচকে জোয়ান। মানুকে কালো, একে তো দেখতে কালো, আবার তেল চকচকে একটা জোয়ান, তেল চকচকে জোয়ান হচ্ছে মানু। তাকে কল্পনায় ভাবে যে তাকে আমাদের হাসুনির মা বিয়ে করবে। তার একে তো শরীর সেই সুঠাম কালো তেল চকচকে জোয়ান, এবং তার গানে ধানের খেতে ঢেউ উঠে, অর্থাৎ তার গানও এত সুন্দর। এই কথা কে ভাবে? হাসুনির মা ভাবে যে আমি কি বিয়ে করব, করলে আমি মানুকে তো করতে পারি। এই বিষয়টাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়। এবং তাহলে কার গানে ধানের খেতে ঢেউ উঠে? মানুর গানে। সে কে? হাসুনির মায়ের ক্রাশ। হ্যাঁ, এতদিন জানে আসছি মজিদের ক্রাশকে হাসুনির মা। আসলেই মজিদ যৌবনকালে কার মতো বউ চাইতো? হাসুনির মায়ের মতো। মজিদ হাসুনির মাকে কি গিফট করছে? একটা বেগুনি শাড়ি গিফট করছে, কালো পাড় আলা বেগুনি শাড়ি গিফট করছে। কি পরিমাণে লুচ্চা বউ আছে রহিমা, তারপর আবার হাসুনির মায়ের সাথে ফ্লার্ট করতেছে। এবং সেই হাসুনির মা আবার মজিদকে তো ওভাবে দেখে না, সে ভাবে যে কালো তেল চকচকে জোয়ান কৃষি খেতে কাজ করে, তার গানে ধানের খেতে ঢেউ উঠে, সেই জোয়ান মানুকে সে বিয়ে করতে পারে, পাশের বাড়ির ছেলে মানু। ওকে, তো এই ছিল তোমাদের সাথে আজকের জার্নি। এবং চলো, এখন অনেক হতাশা হলো, অনেক ইনফরমেশন হলো, আমাদের এখন দরকার কি বলো দেখি? আমাদের এখন দরকার একটু মোটিভেশন। কি দরকার আমাদের? চলো আমরা একটু মোটিভেটেড হই। ওকে, আমরা এখন একদম একটু প্রপার এনার্জি নিয়ে এই তারাবি নামাজ পড়তে যাব। তার আগে একটু মোটিভেশন নিয়ে নেই। এই যে পুরা কাঁপাকাঁপি শুরু করে দিছে ব্যাকগ্রাউন্ডে। ইয়েস, মোটিভেশনটা কি? মোটিভেশনটা খুবই সিম্পল। আমি এগুলো আলগা মোটিভেশন দিতে আসি না যে তুমি পারবা, তোমার একটা সেকেন্ড তোমার জীবনের 100টা সময় চেঞ্জ করে দিবে, ওগুলা আবল তাবল, তারপর সুর দিয়ে নো এরকম এগুলা দিয়ে, এগুলা আমার দ্বারা হয় না ভাইয়া। আমি খুবই রিয়েলিস্টিক মানুষ। এই যে কিছুদিন পরপর এডিট দেখো না, তোমরা আবার নিজেদের টাইমলাইনে শেয়ার দিয়ে দাও, আমি পারবো। ওই শেয়ার পর্যন্তই তুমি পারো, তারপর তোমার টিকিটাও খুঁজে পাওয়া যায় না। এই অনলাইন লাইফ, এই জায়গা থেকে ওগুলো সস্তা মোটিভেশন খুঁজে, শর্টকাট টেকনিক খুঁজে আজ পর্যন্ত অ্যাডমিশন কেউ ক্র্যাক করে নাই, জীবনে ভালো কিছু করতে পারে নাই। আমাদের বাংলাদেশের এই অবস্থা কেন? আমরা শর্টকাট খুঁজি। এই যে আমরা 24শে জুলাই বিপ্লব করলাম, এই যে জানটা দিলাম ভাইরে, আমার একটা ফ্রেন্ডের মাথা ফাটা ফ্রেন্ডটাকে আমি নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম, ওরকম একটা সিচুয়েশনে ছাত্রলীগের দৌড়ানি খাওয়া মানুষগুলার স্বপ্নগুলার কি হইলো? আমরা যাদের হাতে স্বপ্ন দেখলাম তারা শর্টকাট খুঁজলো টাকা কামানোর, এই কাজ করেই শেষ। আমাদের লাইফে শর্টকাট দিয়ে কিচ্ছু হবে না।
বেসিক জিনিস কিচ্ছু না। আজকে থেকে শুরু করো টেস্ট রিভিশন, একদম প্রপার প্রত্যেক দিন ক্লাস করবা, টেস্ট পেপার ঝাঁঝরা করে ফেলবা, এইচএসসিতে তোমার এ প্লাস কেউ আটকাইতে পারবে না। শেষ। তার মাঝে অ্যাডমিশনেরও তো একটু আইডিয়া রাখতে হবে, তাহলে একটু এক্সট্রা আমরা কি কি পড়তে পারি। ভাইয়ারা আসবে আধা ঘন্টা 1 ঘন্টা এইচএসসির পড়ার মাঝে প্রি অ্যাডমিশনে আমি বুঝে নিব আর আমার প্রিপারেশন কেমন হচ্ছে। এক্সাম ব্যাচ যেখানে পাই, আমি যদি আরও ভালো হয় বাসার আশেপাশে কোথাও যদি এক্সাম ব্যাচ হয় সেখানেও যাও, সেখানে গিয়ে কি পরীক্ষা দাও, যাচাই করো পারতেছো কিনা। এই প্রপার একটা ফ্লোর মধ্যে আজকে থেকে যাও ভাইয়া। এই রমজান, এই ঈদ তোমার লাইফে অনেক আসবে। আগামী বছরের ঈদ আসার আগে তুমি নিজেকে যখন একটা পাবলিকিয়ান হিসেবে দেখবা, এই যে আজকে ভার্সিটি থেকে আসলাম, প্রত্যেকটা হল রমজানে এত সুন্দর সাজানো, খাবারের অভাব নাই। এই জায়গায় যত কষ্ট বলে ভার্সিটি লাইফে, বাট এই মজা অনুভূতিটাই সেই। ক্যাম্পাসে যে হাঁটছি সবাই কি সুন্দর একসাথে পাঞ্জাবি পরা, একটা ভার্সিটি লাইফ অন্যরকম জিনিস। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিচু করতে চাচ্ছি না, প্রাইভেট ইউনিভার্সিটিকেও না, বাট বলছি তো পাবলিক ইউনিভার্সিটির এই আমেজটা তুমি লাইফের কোথাও থেকে পাবা না। যদি এটা নিতে চাও, ইট ইজ হাই টাইম। আজকে হাই টাইম, আজকে থেকে শুরু করো। ইনশাল্লাহ তোমাদের পথ দেখানোর কাজ ছিল আমার, আই হোপ দেখাইতে পারছি। এখন সবার কাছ থেকে আমি দেখি কে কত মার্ক পাইছো। সত্য কথা, বাস্তবতাটা দেখে তারাবির নামাজে যাও, আল্লাহর কাছে দোয়া করো নিজের হেদায়েতের জন্য। যারা অন্য ধর্মাবলম্বী আছো, চিন্তা করো নিজে একবার ঘুরে দাঁড়ানোর জন্য। এটাই তোমার লাস্ট সুযোগ হইতে পারে ভাইয়া এইচএসসি পরীক্ষার, আর বেশি দিন নাই। ক্লিয়ার? কে কত পাইছে একটু দেখো, আমি বসে বসে কমেন্ট দেখি। আজকের মতো এখানেই। ওকে, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। সব সাবজেক্ট, এই বাংলা কেন রে? হে হে হে, কি বলে পুরো সব। দেখো তোমাদের হচ্ছে টেস্ট পেপারে বাংলার 40টা ক্লাস পাবা টেস্ট পেপার সলভে। কয়টা? 40টা। ইংরেজি 40টা, আইসিটি 40টা, অর্থনীতি 16টা, যুক্তিবিদ্যা অর্থাৎ হিউম্যানিটিজের যত টপিক আছে সব টপিক এখানে পাবা। তারপর আবার আসো প্রি অ্যাডমিশনে বাংলা ইংরেজি জিকে টোটাল 30টা লাইভ ক্লাস পাবা। এইচএসসি পরীক্ষার আগেই 30টা ক্লাস। তারপরে এইচএসসি পরীক্ষা হওয়ার পরে তো একদম সাথে সাথেই তোমাকে আর আলাদা করে অ্যাডমিশন কোর্সে ভর্তি হইতে হবে না। কেন? তুমি আগেই ভর্তি হয়ে গেছো, তোমার অ্যাডমিশন এখন থেকেই শুরু হয়ে গেছে। তারপর তুমি অ্যাডমিশনের যে ডিউ আইসিইউ ব্যাচ আসবে সেখানে তুমি পড়তে থাকবা। আর তারপরে আসে এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচেও টোটাল বাংলায় 28টা পরীক্ষা, সব মিলে তোমাদের দেখো দেখি টোটাল কত অধ্যায় ভিত্তিক 248টা পরীক্ষা আছে, কিচ্ছু বাদ নাই। জাস্ট খালি মানবিকের সকল বিষয়ের এমসিকিউ পরীক্ষা, ইভেন মডেল টেস্টও হবে। তো পরীক্ষা দিতে পারো, এটাই ডিটেলস। তোমরা আরও পেজে মেসেজ দিয়ে খুব ভালোভাবে জেনে নিতে পারবা ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন বলো কে কত পাইছো, আমি দেখতে চাই। 4 পাইছি। আল্লাহ হাফেজের আগে আগে উত্তর করো। কে কয়টা পাইছো? 6টা। মুন 10টা পেতে হবে। রিচা পেয়েছে 4টা, গাজী পেয়েছে 4টা। আর কেউ? সত্য কথা বলবা। একদম সহজ কোশ্চেনে যদি এরকম অবস্থা হয়, ভাবো আমাদেরকে না প্রি অ্যাডমিশনে ভর্তি হলে আর অ্যাডমিশনে ভর্তি হতে হবে না। প্রি অ্যাডমিশনে ভর্তি হলে আর অ্যাডমিশনে ভর্তি হতে হবে না। 3টা পেয়েছে কৃষ্ণা পল। রিপা একটাও পাওনি, তুমি পাবা ভাইয়া। ওকে, প্রি অ্যাডমিশনের কোর্স ফি রিপা দেখি। প্রি অ্যাডমিশনের কোর্স ফি তোমার অ্যাডমিশনের মতনই। এক্সট্রা ফ্রি পাচ্ছ কি? এক্সট্রা ফ্রি পাচ্ছ হচ্ছে তোমাদের এই যে 30টা ক্লাস আগে থেকেই বেসিক ক্লাস নিয়ে অ্যাডমিশন সম্পর্কে আইডিয়া নিতে পারবা। পরবর্তী হলেও তোমাদের 4499 টাকা। তোমরা মনে হয় এখন আরও অফার পাচ্ছ। ঈদের জন্য বলে দিয়েছিল যে ঈদ সালামি অফারে 3999, অর্থাৎ 4000 মাত্র। ওকে, ঠিক আছে। আফিয়া লেটে আসছো, আচ্ছা সমস্যা নাই ভাইয়া। ফাতেমা 5-এ 4, গুড জব। এখন থেকে ভালো মতো পড়াশোনা করো। ওকে, যাক, যারা মন থেকে সত্যি বলেছো
তোমার যদি সবগুলোও হয় তাও শুভকামনা, আরও অনেক পড়ার আছে, আর যদি নাও হয় তোমারও অনেক পড়ার আছে। অ্যাডমিশনের সিলেবাস এভাবে একদিন বসে কমপ্লিট হয় না। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটাতে 5 মিনিটের মধ্যে একটা সুন্দর করে ভাইয়ার পড়ানো ভালো লাগলে লাভ রিয়াক্ট দিয়ে যাও। ওকে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। প্রি অ্যাডমিশন কোর্স ফি বললাম তো 3,999, মানে 4,000 টাকা এখন আপাতত তোমাদের জন্য। ওকে, ঠিক আছে রিপা, আল্লাহ হাফেজ। পেজে মেসেজ দাও ভাইয়া, পেজে মেসেজ দাও, পুরো ডিটেলস দরকার হলে কল করে তোমার যত জানার, আমাদের কল সেন্টার সবসময় অন থাকে, ওদের সাথে কথা বলে তুমি আরও ভালো মতো জানতে পারবা। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।